আজকের ভিডিওতে জিঙ্ক সারের ব্যবহার বিধি, তার সমস্ত নিয়ম কানুন, বোরো ধান চাষের ক্ষেত্রে কোথায় কার সাথে মেশাবেন এবং কার সাথে মেশানো যাবে না, এইসব ইত্যাদি ইত্যাদি এ টুর যাবতীয় বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে হবে। তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, আপনাদের ধান চাষের ক্ষেত্রে অবশ্যই কাজে আসবে। তো জিঙ্ক হচ্ছে গাছের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টস। বিশেষ করে ধান চাষের ক্ষেত্রে এই জিঙ্কের ঘাটতি সর্বদাই বিভিন্ন স্থানে একটি সাধারণ সমস্যা বর্তমানে দাঁড়িয়েছে। তো কিভাবে বুঝবেন যে জিঙ্কের ঘাটতি রয়েছে? সাধারণত আপনাদের ধান গাছের পাতায় যদি হলদে হলদে দাগ দেখতে পান, নতুন পাতা খুব ছোট এবং বিকৃতি ধারণ করে, ধানের মধ্যে খরা রোগ পরিলক্ষিত করতে পারবেন, গাছের বৃদ্ধি কমে যাবে, ফলন কমে যাওয়া এবং ধানের মধ্যে যে পাশকাঠি কমে যাওয়া, এই সমস্ত সাধারণ সমস্যাগুলো দেখতে পাওয়া যায় যদি আপনার জমিতে জিঙ্কের ঘাটতি থাকে। তবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের অনেক জমিতেই জিঙ্কের ঘাটতি দেখা যাচ্ছে বর্তমানে, বিশেষ করে জলাবদ্ধ ও ক্ষারীয় বা পিএইচ বেশি মাটিতে। এবার বলি কোন জিঙ্ক ব্যবহার করবেন ধানের জমিতে। তো সাধারণত 1 নম্বরে জিঙ্ক সালফেট, যেটা ZnSO4 21% পাওয়া যায়, অথবা জিঙ্ক সালফেট 33% হিসাবেও পাওয়া যায়, সেটিও আপনারা এনে ব্যবহার করতে পারেন। অথবা জিঙ্ক এবং সালফার একত্রিতভাবে কিছু পার্সেন্ট জিঙ্ক এবং কিছু পার্সেন্ট সালফার একত্রিত কম্বিনেশনে থাকে, সেটিও এনে ব্যবহার করতে পারেন, আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। এরপর বলি বিঘা প্রতি আপনারা কত পরিমাণে ব্যবহার করলে সর্বোচ্চ ভালো ফলন, ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো সাধারণত ধান চাষের ক্ষেত্রে জমিতে বা বিভিন্ন ফসলে চাষ করুন না কেন, জমিতে জিঙ্কের খুব একটা প্রয়োজন হয় না, খুব কম মাত্রায় প্রয়োজন হয়, কিন্তু জিঙ্ক না দিলেও জমিতে বিভিন্ন অসুবিধা দেখতে পাওয়া যায়। তাহলে সাধারণত আপনারা বিঘা প্রতি বেশি নয় 1 থেকে 2 কেজি হারে যদি একটি নির্দিষ্ট সময়ের ফসলের জন্য আপনারা প্রয়োগ করেন, সেটিই কিন্তু যথেষ্ট। কেউ মাটি তৈরির সময় ব্যবহার করেন বা কেউ হয়তো পরে ব্যবহার করেন। তো ধান চাষের ক্ষেত্রে ধানে যখন কুশি বা পাশ কাঠি ছড়াতে শুরু করে, তখন যদি আপনারা সঠিক পরিমাণে জিঙ্ক সার ব্যবহার করেন, জমির প্রয়োজন এবং গাছের প্রয়োজন অনুপাতে সব থেকে ভালো ফলন দেখতে পাবেন, আপনাদের প্রচুর পরিমাণে পাশ কাঠি দেখতে পাবে যদি আপনারা জিঙ্ক সার সঠিক সময় মতো ব্যবহার করেন। এরপর বলি কেউ যদি স্প্রে আকারে জিঙ্ককে প্রয়োগ করতে চান, তবে কি সঠিক রেজাল্ট পাবেন না? অবশ্যই। যদি আপনারা জিঙ্ককে স্প্রে আকারে 2 বার ব্যবহার করেন, আপনারা অবশ্যই ভালো রেজাল্ট দেখতে পাবেন। তবে স্প্রে আকারে ব্যবহার করতে গেলে আপনারা চিলেটেড ফর্মে পাওয়া জিঙ্ক দোকানে গিয়ে বলবেন যে ধানের জমিতে আমি জিঙ্ক স্প্রে করব। সেক্ষেত্রে আপনারা সঠিক পরিমাণে এনে সঠিক কোম্পানির ডোজ অনুযায়ী প্রতি 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম হিসেবে ব্যবহার করবেন। সকালের দিকে বা বিকালের দিকে স্প্রেটা করবেন, সব থেকে ভালো রেজাল্ট দেখতে পাবেন। এরপর বলা যাক, চলুন যে এই জিঙ্ক সার কার সাথে ব্যবহার করা যাবে না, যেটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটা বিষয়। 1 নম্বর বলি ডিএপি সার বা ডাই অ্যামোনিয়াম ফসফেট, অথবা এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট, যার মধ্যে অধিক পরিমাণে ফসফরাস থাকবে, তার সাথে কখনোই মিশ্রিত করা যাবে না এই জিঙ্ক সারকে। এরপর বলি অধিক বা বেশি পরিমাণে চুনযুক্ত জমিতে একই সাথে জিঙ্ক ব্যবহার না করাই ভালো। 3 নম্বরে বলে থাকি কপার বা আয়রন গোত্রের বিভিন্ন ওষুধের সাথে একসাথে যদি আপনারা স্প্রে আকারে জিঙ্ক প্রয়োগ করেন, সেই সমস্ত ওষুধের সাথে না স্প্রে করাই ভালো, এবং এই সমস্ত সার জাতীয় মাইক্রো সারের সাথে এই জিঙ্ককে না ব্যবহার করাই ভালো। এরপর বলি যাদের সাথে সাধারণভাবে মেশানো যায় এবং কোনো সাইড ইফেক্ট দেখতে পাওয়া যায় না। সাধারণত আপনারা ধান চাষের ক্ষেত্রে প্রথম চাপানে ইউরিয়ার সাথে অবশ্যই জিঙ্ক ব্যবহার করতে পারেন, অথবা ম্যাগনেসিয়াম সালফেট MgSO4 সাথে অবশ্যই ব্যবহার করতে পারেন। এগুলো ছাড়াও আরও অন্যান্য কিছু রয়েছে যেগুলোর সাথে মিশ্রিত করতে পারেন। এবং স্প্রে আকারে যে চিলেটেড জিঙ্কের কথা বলা হলো, সেই স্প্রে আকারে বিভিন্ন জিঙ্কে আপনারা প্রয়োগ করেন, সেক্ষেত্রে কিছু কিছু গ্রুপের কীটনাশকের সাথে মিশ্রিত করে ওই স্প্রে আকারে ব্যবহার করা জিঙ্কও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক দর্শক বন্ধুগণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আপনাদের পরবর্তীকালে অবশ্যই কাজে আসবে।